প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। গতকাল রাতে ঢাকা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফোর্ট ইউরোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অধ্যাপক ইউনূস আরও জানান, সরকার নির্বাচনের জন্য 2টি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে না। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না। বৈঠকে অধ্যাপক ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষার কথা জানান। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে বাংলাদেশ বিরোধী অপতথ্য প্রচারের একটি বড় অংশ ভারতীয় গণমাধ্যম থেকেই আসছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে এই মিছিল হয়। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন যে বাংলায় আওয়ামী লীগ রক্ত ঝরিয়েছে, যারা গণহত্যায় জড়িত তাদের নিষিদ্ধ না করলে এদেশের ছাত্র জনতা তা মেনে নেবে না। গণহত্যার দায় নিয়ে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের অপরাধের বিচার হলে যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয়, সেক্ষেত্রে বিএনপির কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে উত্তরার দক্ষিণখানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে সে যদি ছাত্র হত্যা, অপরাধ, অর্থলোপাট ও টাকা পাচার না করে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্ন উঠছে, অথচ এই প্রশ্ন উঠছে না যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে কিনা। কারা এই কাজ করেছে এটা সবাই দেখেছে। রুহুল কবির রিজভী জানান, যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার হতেই হবে, আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বানও জানান রিজভী আহমেদ। জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই ক্লোজড হয়ে গেছে, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টের কমেন্টে এ মন্তব্য লেখেন তিনি। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না এমন হ্যাশট্যাগ দিয়ে লেখা পোস্টে জামায়াত আমির লেখেন, বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। এই সময় দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভিতরে এবং বাহিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে তিনি লেখেন, জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায়। এমন মন্তব্য করে তিনি লেখেন, এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরান রাজনীতির অনেক উপাদান আমাদের রাজনৈতিক দলগুলোর চেতনায় রয়েছে। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের দিকে যেতে চাচ্ছি। যারা পরিবর্তন চায়নি তাদের কিন্তু বাংলাদেশ থেকেই বিতাড়িত হতে হয়েছে। পরিবর্তনের সাথে যারা তাল মিলাতে পারবে না তারা কালের গর্ভে হারিয়ে যাবে। বৃহস্পতিবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে দলটির নেতাকর্মী এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, মুজাহিদুল ইসলাম শাহিন সহ বরিশাল জেলা, মহানগর এবং সকল উপজেলার দায়িত্বশীলরা। খুবই স্পষ্টভাবে বলেছি যে আমাদের গণ অভ্যুত্থান এবং আমাদের বর্তমান যে যাত্রা সেটি হচ্ছে পুরনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। এখন ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ভিতরেও রয়েছে, তাদের চিন্তা চেতনার মধ্যেও রয়েছে। আমরা আহ্বান জানাবো যে নতুনত্বকে গ্রহণ করতে, জনগণের এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যে নতুন দিনের কামনা করছি, সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে যাচ্ছি, সেই বিষয়ের দিকে যাতে আমরা যাই। কারণ যারা পরিবর্তন চায়নি তারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে।
রমজানের আগে অস্থিতিশীল থাকলেও এখন নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, ফলে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা। যদিও চালের দাম এখন ঊর্ধ্বমুখী, ব্রয়লার মুরগির দাম বেড়েছে কিছুটা, তবে সংকট কেটেছে ভোজ্য তেলের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি অব্যাহত রাখার পরামর্শ ভোক্তাদের। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। অতীতের রমজান মাস শুরু হলেই নিত্যপণ্যের বাজার মূল্য থাকত ঊর্ধ্বমুখী, তবে এবার চিত্র ভিন্ন। মাসের শুরুতে কিছুটা দাম বাড়লেও এখন স্থিতিশীল কাঁচা বাজার। মৌসুমের নতুন সবজি ঢেঁড়স এবং পটল ছাড়া প্রায় সব সবজির দাম 40 থেকে 50 টাকার মধ্যে। যদিও লেবুর হালি এখনও 80 থেকে 100 টাকা। মোটামুটি সবজির দাম এখন কমে আছে, লেবুর দামটা একটু বেশি, 80 টাকা হালি, 100 টাকা হালি। আদা রসুন পেঁয়াজ আলু এগুলো কমে গেছে একদম। তেল এখন মোটামুটি সবই পাইতেছি, সব কোম্পানি দিতেছে। সব ধরনের মাছের বাজার গেল সপ্তাহের মতোই, বাড়েনি মাংসের দামও। এখন তো 750, 720, 30, 700 এরকমই এখন চলতে আছে। সামনে ঈদ আসলে দাম বেশি আনবো, 150টা বাড়তে পারে। বর্তমান হিসাবে রোজার তুলনায় সব মাছের দাম হিসাবে কম আছে। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। অপরিবর্তিত রয়েছে অন্য মুরগির দাম। ছোট মুরগি ধরছে 215 টাকা, বড় মুরগির লেট ধরছে 195 টাকা। তাহলে 220 টাকার নিচে এই মুরগি কিভাবে বিক্রি করবো? ব্রয়লার মুরগির বাজারটা অনেক বেশি দামটা। ভোজ্য তেলের সংকট কাটায় স্বস্তি ফিরলেও চালের বাজারে ক্রমাগত ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে ক্রেতারা। এটার বাড়ার কারণ হলো সামনে বৈশাখ মাস, নতুন চাল আসবো, সেই হিসাবেও কিছু বাড়তে পারে। আবার হয়েছে যারা মজুতদার তাদেরও কিছু কাজ সাজিয়েছে। আমরা বেশ সাশ্রয়ী মূল্যে সবকিছু কিনতে পারতেছি। তেলের যে সংকট ছিল, তেল এখন পাওয়া যাচ্ছে। জোরদার তদারকির মাধ্যমে ভোক্তা বান্ধব বাজার দেখতে চান সবাই। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতর সামনে রেখে বাজারে বিক্রি বেড়েছে লাচ্ছা সেমাই, গুঁড়ো দুধ, বাদাম, চিনি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। তবে গতানুগতিকভাবে বাড়েনি দ্রব্যমূল্যের দাম। এছাড়া স্বস্তি রয়েছে মশলার বাজারেও। এতে খুশি বাজারে আসা ক্রেতারা। আফজাল হোসেন রিপোর্টে। ঈদের সকালে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করা এবং অতিথিদের মিষ্টি পরিবেশন করা বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য। তাই ঈদ বাজারের তালিকায় বাড়তি গুরুত্ব পায় লাচ্ছা সেমাই সহ বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য। বাজার নিয়ে আমরা 100% খুশি আছি। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই যে বিগত 15 বছরের ভিতরে আমরা যে জিনিসে এত কম দামে পাইনি। এটা অবশ্যই ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে। আমরা চাই এই সরকার কন্টিনিউ করুক এবং আমরা সর্বতোভাবে হেল্প করতে চাই। আমরা বাবার সাথে আসছি, সেমাই কিনবো, সেমাই কিনে ঈদের দিন রান্না করে খাবো। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার নেতৃত্বে এলাকায় যে কোনো ক্ষেত্রে দাম বাড়ছে এবং সব কিছুরই পণ্য সবসময় বাড়ায় রাখছে। কিন্তু এবার আমরা খুব কম দামে পাচ্ছি এবং সবাই খুব ভালোভাবে চলতে পারতেছি। দোকানিরা বলছেন বরাবরের মতো এবার বাড়তি দাম নেই। এছাড়া সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। গত বছর হিসেবে এবারে বর্তমান বাজারের দাম অনেক কম। গত বছর সাদা লাচ্ছি সেমাই বিক্রি করতাম 220 টাকা, এবার এখন 160 টাকা করে। আর লাল কালারিং যেটা ওইটা ছিল 250 টাকার কাছাকাছি, এখন ছিল 180 টাকা হয়েছে। বাজারে সরবরাহ ভালো, গতবার আছে অনেক ভালো এবার। কারণ গতবার আপনার চিনির দাম বেশি ছিল, ছোলার দাম বেশি ছিল, সব কিছুর দাম গতবার আছে, এবার অনেক কিছু দাম কম। শুধু কাঠবাদামের দাম বাড়ছে, কাজু বাদাম আগের থেকে 20 টাকা 30 টাকা কমছে কেজি থেকে। গেল বছর যে চিনি 160 টাকা কেজি বিক্রয় হয়েছে তা এবার মিলছে 120 টাকায়। গেল বছরের 210 টাকার খোলা সেমাই এবার কেজিতে 50 টাকা কম। এছাড়া বাদাম, গুঁড়ো দুধ, মশলা সহ মূল্য কমেছে প্রায় সব পণ্যের। প্রতি বছর ঈদ আসে আর পরিবারে কর্তার কপালে চিন্তার ভাঁজ ফেলে বাজার মূল্য। তবে 2 দশকের সেই মিথ যেন এবার ভাঙতে শুরু করেছে। বাজারে ক্রেতারা আসছেন আর স্বস্তিতে পণ্য কিনে ফিরে যাচ্ছেন নিজ পরিবারের মাঝে। এ যেন অবিশ্বাস্য এক বাজার মূল্য দেখছেন বাজারে আসা ক্রেতারা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে ঢাকা সহ দেশের 7 বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী আজ সন্ধ্যা 6টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের 2-1 জায়গায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলোতে। দিন রাত এক করে চলছে কাপড় বুননের কাজ। নানা রঙে ও সাজে তৈরি হচ্ছে বাহারি ধরনের শাড়ি, লুঙ্গি ও গামছা। এবারের ঈদ বাজারে ভারতীয় শাড়ির পরিমাণ কম থাকায় দেশীয় শাড়ির চাহিদা বাড়বে বলে ধারণা করছেন তাঁত মালিকেরা। তবে শ্রমিক সংকটে প্রয়োজন মতো পণ্য উৎপাদন করতে পারছেন না তারা। HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দিনের আলো ফোটার সাথে সাথেই তাঁতের খটখট শব্দে মুখরিত এখন সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। ঈদ উল ফিতর উপলক্ষে নানা ধরনের শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরি করছে তাঁতকর্মীরা। এবারের ঈদে বিভিন্ন রকমের জামদানি সহ প্রিন্ট ও সিল্ক শাড়ির বেশ চাহিদা রয়েছে। বাজারে ভারতীয় শাড়ি কম থাকায় এবার ঈদে দেশীয় শাড়ির চাহিদার সাথে সাথে উৎপাদনও বেশি হচ্ছে। গেল বছরগুলোর তুলনায় এবছর ব্যবসাও ভালো। তাঁত মালিকরা বলছেন, বাজার ভালো থাকায় এবার আশা করছেন ভালো ব্যবসা হবে। তবে শ্রমিক সংকটের কারণে প্রয়োজনীয় উৎপাদন করতে পারছে না বলেও জানান তিনি। ঈদকে ঘিরে আমাদের একটা ব্যাপক প্রস্তুতি থাকে, কারণ আমাদের ফ্যাক্টরির জগতে সবচেয়ে বেশি আমাদের বিক্রি হয় হলো এই রোজার ঈদে, এবং এই রোজার ঈদের যে বিক্রিটা হলে আমরা মনে ভাবি যে সারা বছরের একটা সুফল আমরা পাই। অসুবিধা কিছু কিছু ক্ষেত্রে দাঁড়ায় ঈদের আসলে কারেই কিছু অসাধু ব্যবসায়ী কাঁচামালগুলা, সুতা, রং এগুলা হুট করে দাম বৃদ্ধি করে, এতে অনেক তাঁতি ক্ষতিগ্রস্ত হয়। শ্রমিক সংকট, জিনিসপাতির দাম বেশি, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, জরির দাম বেশি, সব কিছুর দাম বেশি। সেই ক্ষেত্রে আমাদের কাপড়ের দাম বাড়ে নাই, কাপড়ের চাহিদা আছে। তাঁত শ্রমিকরা বলছেন, বাজারে সবকিছুর দাম বৃদ্ধি হলেও আমাদের মজুরি বৃদ্ধি হয়নি। তাই কম আয় হওয়ায় দক্ষ ও নতুন তাঁত শ্রমিকরা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। আগেও হাতে বোনাইছি, এখনও হাতেই বোনাই। আগেও যে মজুরি ছিল, এখন ওই মজুরি। তাহলে দ্রব্য মূল্যের দাম তো একেবারে ঊর্ধ্বগতি, কেনার নাগালের বাইরে আমার তো চলার মতন কোনো পথই নাই। আমি 30 বছরে তাঁত বোনাই, হাতে তাঁত। আগে ভালো চলছে, এখন জিনিসপাতির দাম বেশি, এখন এই কাম করে খাই। শ্রমিক মনে করেন যে আবার এই শ্রমিক আগের মজুরি আসছিল 300-350 টাকা মজুরি আসছিল, এখন মজুরি 220 টাকা দেয়। তাহলে এখন আমাদের এই মেশিন চালায় কাজ করে আমাদের সংসার চলে না, চালানো কষ্ট হয়। তাঁত বা পার্লমে কাজ করে আগে সংসার ভালোভাবে চলেও কিছু টাকা বাঁচত আর কি, কিন্তু এখন একটা তাঁত শ্রমিক একা ইনকাম করে সংসার চালাইতে পারে না। সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্সের পক্ষ থেকে রং ও সুতা সহ তাঁত উপকরণের বাজার নিয়ন্ত্রণ করার জন্য বস্ত্র মন্ত্রণালয়ে সুপারিশ করার কথা বলা হয়েছে। এছাড়া এবার ঈদে জেলার বিভিন্ন হাটে ব্যবসায়ীদের নিরাপত্তা গুরুত্ব সহকারে দেখা হবে বলেও জানানো হয়। বস্ত্রমন্ত্রীর কাছে অনুরোধ করব যে যদি রঙের দাম এবং সুতার দাম একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখা যায়, আওতার মধ্যে রাখা যায়, তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা আরও লাভবান হবে, আরও কাপড় ভালো উৎপাদন করতে পারবে। সিরাজগঞ্জ জেলা সদর, বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর, উল্লাপাড়া ও চৌহালি উপজেলায় পাওয়ারলুম ও হ্যান্ডলুম তাঁত রয়েছে অন্তত 5 লাখ। সরাসরি তাঁত শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন কমপক্ষে 13 লাখ মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি। রাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র ও মাদক সহ 15 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে উত্তরা 9 নম্বর সেক্টরের নাভানা সিএনজি পাম্প ও এর আশেপাশে এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 5টি ছুরি, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট ও মাদক সেবনে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় স্থানান্তর করা হয়। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযানে গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবারে 400 বছরে পুরনো এক মসজিদের খবর। সময়ের পরিক্রমায় বাংলা অঞ্চলে আসা বিভিন্ন শাসক গোষ্ঠী ঐতিহাসিক স্থাপত্য ও দৃষ্টিনন্দন কিছু কাজের ছাপ রেখে গেছেন, যা পরবর্তীতে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ে স্থান করে নিয়েছে। মোগল আমলের তেমনি একটি ঐতিহাসিক স্থাপত্য ফেনীর ছাগলনাইয়া উপজেলার মাটিয়া গোধা গ্রামের চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ। মসজিদের দেয়ালে লেখা নির্মাণ সাল অনুযায়ী এই স্থাপত্যের সময়কাল 400 বছরেরও বেশি। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মোগল আমলের প্রখ্যাত ব্যক্তি চাঁদগাজী ভূঁইয়া ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন। তার নাম অনুসারেই ঐতিহাসিক চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। প্রাচীন এ মসজিদে এখনও নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদের অবকাঠামো প্রায় একই রকম।
মসজিদটির এক সারিতে 3টি গম্বুজ রয়েছে, যার মধ্যে মাঝখানের গম্বুজটি আকারে বড়। মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে গম্বুজের ওপর পাতা ও নয়নাভিরাম নকশা করা হয়েছে। দরজার ওপরে রয়েছে টেরাকোটার নকশা। 28 শতক জায়গার উপর নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদটি মধ্যযুগীয় রীতি অনুযায়ী চুন, সুরকি ও ক্ষুদ্র ইট দিয়ে তৈরি। মসজিদের ছাদে রয়েছে 3টি সুদৃশ্য বড় গম্বুজ এবং প্রাচীন এ মসজিদের চারপাশের দেয়ালে রয়েছে সুনিপুণ কারুকাব্য। জাদুঘর থেকে লোকজন আসছিল দেখার জন্য, আসি দেখি গেছে। আমরা বলছি ভাই আমাদের মসজিদে কাজের দরকার, কয় ঠিক আছে আমরা কিছু কাজ করে দিব। তো কাজ কিন্তু ভালো হয় নাই, 3 নম্বর কাজ হয়ে গেছে ভাই। এখন রংগুলা মানুষের গায়ে লাগে যায়, শুধু ইটগুলা গুলি ফাঁদির মধ্যে বেড়াজ দিয়ে লাগাই দিছে। এখন এটা ফাটের রংগুলা মানুষের গায়ে লাগে যায়, আর রংগুলা জোরে জোরে পড়ে যেতেছে। উনি এটা করে গেছেন বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া চাঁদগাজী ভূঁইয়া। উনি এটা ঐতিহ্যবাহীভাবে এটা করে গেছেন। বর্তমানে এটা অবহেলিত। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে রাস্তাটা অর্থাৎ যোগাযোগের ব্যবস্থাটা সুরক্ষিত করে মসজিদটাকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করে, যেহেতু পর্যটকেরা এখানে আসেন বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে। চাঁদগাজী ভূঁইয়ার এক বংশধর বলেন, মসজিদটি এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের অংশ। সংস্কার করলে এই জনপদের ঐতিহাসিক স্থাপত্য টিকে থাকবে। তাহলে আমাদের সাবডিভিশনের আওলাদ হিসেবে আমাদের কাছে এমন তৌফিক নেই যে এত একটা মসজিদকে এখন সংস্কার করা। তো সেটাই জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন যে আপনারা এই কাজগুলা, ঐতিহ্যবাহী এই কাজগুলা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়ে এটা সুন্দরভাবে যাতে কাজগুলো হয়, আপনারা সেই দিকে একটু খেয়াল করেন। ঐতিহাসিক চাঁদগাজী ভূঁইয়া মসজিদটি 1987 সালে প্রত্নতাত্ত্বিক বিভাগের গ্যাজেটভুক্ত হয়। 1992 সালে প্রাচীন স্থাপত্য হিসেবে মসজিদের কিছু অংশের সংস্কার করা হয়। সর্বশেষ 1994 সালে মসজিদের বাকি অংশ সংস্কার করা হয়েছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিন্তু এই চাঁদগাজী মসজিদটির সার্বিক তত্ত্বাবধান করে থাকেন এবং আমরা স্থানীয়ভাবে যে তথ্য নিয়ে জেনেছি যে ওনারা এই কাজগুলো করেন। তো আমরা ওনাদের সাথে যোগাযোগ করছি যাতে এই মসজিদের রক্ষণাবেক্ষণের কাজটি দ্রুত এটি করা যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।